আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, সব বিষয় পাগলামি করিস না, এটা সম্ভব না মেঘ। মেঘ শক্ত কণ্ঠে বলল, সম্ভব অসম্ভব আমায় বলতে হবে না, আমি এত কিছু শুনতেই চাই না। তুই আমার ভাবি মানে ভাবি, এ বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বন্যা কপাল গুটিয়ে মেঘকে দেখছে। মেয়েটা একদমে কথাগুলো বলে শেষ করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। মেঘ ইদানিং শান্ত স্বরে কথা বলে, কাউকে মানাতে না পারলে তৎক্ষণাৎ আবিরের মতো শক্ত আর সাবলীল ভঙ্গিতে নিজের ইচ্ছেকে অন্যের উপর চাপিয়ে দেয়। আজও তাই করছে। মেঘের এমন পাগলামিতে বন্যা বরাবরই অভ্যস্ত। কিছুদিন আগেই আবিরের মুখে ভালোবাসি শুনতে উঠে পড়ে লেগেছিল। সেই ঝামেলা মিটল কি মিটল না, আবারও আরেক পাগলামিতে মেতেছে। মেঘকে যে যা বলে, যদিও সেটাকে ঠিক মনে হয় তাহলে সেটা নিয়েই হইচই শুরু করে। এতদিন যা কিছু নিয়েই হৈহুল্লোড় করুক না কেন, আজ মেঘের পাগলামের মূল কেন্দ্রবিন্দু বন্যা। তানভীরের প্রতি বন্যার কোনো কালেই তেমন আগ্রহ ছিল না। মেঘকে করা শাসন দেখেই বন্যা ভীত হয়ে থাকত। তানভীর বাসায় থাকলে কখনো মেঘদের বাসায়ও যেত না, কথা বলা তো দূরের বিষয়। বছরখানিক যাবৎ ফোনে মাঝে মধ্যেই কথা হয় তানভীর আর বন্যার, তবে সেখানেও থাকে বিশাল এক সীমাবদ্ধতা। প্রয়োজনের বাহিরে তানভীর দু একটা কথা জিজ্ঞেস করলেও বুক কাঁপে বন্যার। বন্যা বরাবরই স্পষ্টভাষী একটা মেয়ে, কোনো কিছু ভালো না লাগলে মুখের উপর না বলতে দুবার ভাবে না। কিন্তু মেঘের সাথে সেভাবে কথা বলতে পারে না, কারণ মেঘ খুবই অভিমানী। একবার মন খারাপ করে ফেললে এত সহজে ঠিক হয় না। আবিরের কথায় হয়তো মিহনাজদের সাথে কথা বলেছে ঠিকই, তবে পূর্বের মতো স্বাভাবিক বন্ধন আর কখনো হবে না। তবে মেঘের আজকের পাগলামি বন্যাও স্বাভাবিকভাবে নিতে পারছে না। বন্যা ভ্রুকুচকে তাকিয়ে আছে। মেঘকে কিভাবে থামাবে সেসব ভেবেই বুক কাঁপছে বন্যার। অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে বুকে। মিহনা ঝুট করেই বলে ফেলল, আজ থেকে সবাই মেঘ আর বন্যা দুজনকেই ভাবি ডাকবি, বুঝলি? মেঘ, বন্যা, সাদিয়ারা সবাই একসঙ্গে শুধালো। কেন? মিহনাজ মুখে হাসি ধরে রেখে বলল, মেঘ আবির ভাইয়ার বউ, তার মানে আমাদের ভাবি, আর বন্যা তানভীর ভাইয়ার বউ। বন্যা ধমক দিয়ে বলল, এই, মেঘকে ডাকতে ইচ্ছে হলে ডাক, আমায় কিছু ডাকতে আসবি না। তামিম লম্বা করে শ্বাস টেনে ফোঁস করে ছেড়ে উদাসীন ভঙ্গিতে বলল, থাক ভাই, আমরা কোনো রিস্ক নিতে চাই না। আজ থেকে মেঘও ভাবি, তুইও ভাবি। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয় কিনা সন্দেহ, ভাবিটা কি আমার কোমল মনে আর আঘাত দিস না। মিহনাজ মুখে হাসি রেখে বলল, আমরা এত কিছু জেনে কি করব? বাঁচতে হলে ভাবি ডাকা ছাড়া উপায় নাই। আর ভাবি প্লিজ আমাদের মাফ করে দিবেন। আর বন্যা ভাবি প্লিজ আপনিও আমাদের মাফ করে দিবেন। বন্যা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই, একদম আমাকে ভাবি ডাকবি না, মেঘ পাগলামি করছে, তাতে তোরাও শুরু করছিস। তামিম মৃদু স্বরে বলে, মেঘের ভাবি অথবা অন্য কারো বউ যাই হোস না কেন, ঘুরে ফিরে আমাদের ভাবি হবি, তাই তোরা দুজনেই আমাদের ভাবি। মেঘ নিজের হাঁটুর উপর হাত রেখে মেকি স্বরে বন্যাকে ডাকলো, ভাবি, ওই ভাবি। বন্যা অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকাতেই মেঘ আতঙ্কে কিছুটা পিছিয়ে ওষ্ঠ উল্টে বিড়বিড় করে বলল, দেখো ভাবি, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না, আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। আমি না তোমার একমাত্র ননদিনী? একটু সুশ্রীর মতো তাকাও, মিষ্টি করে হাসো, তবেই না মনে শান্তি লাগবে। বন্যার মুখটা মলিন হয়ে আছে। নাক মুখ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। দাঁতে দাঁত চেপে ধরে পাগলামোগুলো সহ্য করছিল মেঘের, কিন্তু আর পারছে না। বন্যা রাগী স্বরে বলতে শুরু করলো, মেঘ, তোর এই পাগলামের কোনো ভিত্তি নেই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে আমার ভালো সম্পর্ক আছে সেটা ভিন্ন কথা, সেখানে পরিবার টানা একদমই উচিত না। তোর ভাই যেই রাগী, হঠাৎ প্রয়োজন দুটো কথা বলতেই আমার 10 বার ভাবতে হয়, সেখানে ওনার প্রতি অন্য কিছু আমি কখনো ভাবতেই পারি না। আমি তোর পাগলামির মানে ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর এই ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই। মেঘ প্রশ্ন করলো, আমার ভাইকে অপছন্দ করার একমাত্র কারণটাই কি রাগ, নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? কিছু না। বন্যা ঢোক গিলে চুপচাপ বসে আছে। আরো 30 মিনিটের মতো চলল এই নীরব যুদ্ধ। মেহনাজ, তামিম, মিষ্টি, সাদিয়াও বন্যাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বন্যা নিজের জায়গায় অনড়। মেঘ কিছুক্ষণ জোর গলায় চেঁচামেচি করে হঠাৎই শান্ত হয়ে গেছে।
প্রায় 15 মিনিট যাবৎ মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। বন্যা বেশ কয়েকবার খেয়াল করেছে। মেঘের অভিমান বুঝেও বন্যা কিছু বলল না। মেঘ হঠাৎই ধীর স্বরে বলল, প্লিজ তোরা এবার থাম, সরি বন্যা। বন্যার সাথে সাথে সবাই ভ্রুকুচকে মেঘের দিকে তাকালো। মেঘের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বন্যা রাজি হয়নি বলে মেঘের মনে এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এমন মেয়ে মেঘ নয়। মেঘের গাম্ভীর্যতা দেখে বন্যার ভয় হচ্ছে। কোন কথা থেকে কোন মানে বের করে গাল ফুলিয়েছে এটা বোঝা দুষ্কর। বন্যা এবার আদুরে ভঙ্গিতে বলল, কি হয়েছে বেবি? মেঘ বন্যার দিকে এক পলক তাকালো, তবে দৃষ্টিতে বিন্দুমাত্র উত্তাপ নেই। বন্যা মলিন মুখ করে আবারও বলল, বেবি তুমি কি রাগ করেছো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুষ্ণ কণ্ঠে বলল, না রাগ করিনি। মেহনাজ জিজ্ঞেস করল, তো কি হয়েছে ভাবি? মেঘ মেহনাজের দিকে তাকিয়ে মলিন হাসল। এভাবে বাহিরের কারোর মুখে ভাবি শুনতে মেঘের বেশ ভালোই লাগছে। সহসা বন্যার দিকে এক নজর তাকিয়ে মিনমিনে স্বরে বলল, মানুষ নিরন্তর সুখে নীড় খুঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। মেঘের বলা কাব্যিক কথার মানে কেউই বুঝল না। তামিম ধীর কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে মেঘ? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে বলল, সরি বন্যা, আমার ওই রকম ভাবে জোর করা একদমই উচিত হয়নি। বন্যা তপ্ত স্বরে বলল, কি হয়েছে তোর, প্লিজ বল। মেঘ ঢোক গিলে গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, আমার পরিবারটা যেমন ছোট থেকে আমার ব্যাপারে খুব সিরিয়াস, তেমনি আমিও আমার পরিবারের ব্যাপারে সিরিয়াস। প্রতিটা মানুষের মতো আমার মনেও পরিবারের প্রতি সফট কর্নার আছে, যা হয়তো সারা জীবন থাকবে। আমার পরিবারের অভ্যন্তরীণ সমস্যার কথা আমি এত সহজে কাউকে বলি না, এমনকি বন্যাকেও না। আমার মন খারাপের সময়টা নিজেকে গুটিয়ে রাখি, তবুও বন্ধুদের ফ্যামিলি প্রবলেম শেয়ার করি না। আবির ভাই ব্যতীত বাসার সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক। এমনকি যেই তানভীর ভাই আমায় ছোট থেকে কড়া শাসনে রেখে আমায় বড় করেছে, তাকে আমি খুব ভালোবাসি। শেষ কথাটা বলতেই মেঘের চোখ বেয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। রাদিয়া জিজ্ঞেস করল, তোর পরিবারে কি সমস্যা, কিছু হয়েছে? মেঘ চোখের পানি মুছে ভেজা কণ্ঠে আবারও বলতে শুরু করলো, একটা সময় পর্যন্ত ভাইয়ার প্রতি আমার ক্ষোভের অন্ত ছিল না, সবকিছু অসহ্য লাগতো। কিন্তু হঠাৎ সবকিছু কেমন যেন বদলে গেছে। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখি ভাইয়া ড্রয়িং রুমের ফ্লোরে বসে দু হাতে মাথা চেপে ধরে কাঁদছে। আম্মু আর বড় আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে আব্বু আর বড় আব্বু যা তা বলে চিৎকার করছে। আমার ছোট্ট মস্তিষ্কে তখন কিছুই ঢুকছিল না। ভাইয়া তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। কিছুদিন পর পরীক্ষা, অথচ ভাইয়ার অবস্থা নাজেহাল হয়ে গেছিল। আমি আম্মুকে অনেকবার জিজ্ঞাসা করেও সঠিক তথ্য জানতে পারিনি। বড়রা আমার থেকে কিছু একটা লুকাতে প্রতিনিয়তই ব্যস্ত থাকতো। আমি কৌতূহলী হয়ে জানতে চেষ্টা করলাম। তারপর মোটামুটি যা বুঝেছি, ভাইয়া কলেজে পড়াকালীন এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। মূলত মেয়েটা নিজে থেকেই ভাইয়ার সাথে বন্ধুত্ব করেছিল, তাও প্রায় 1 বছর ভাইয়ার পিছু পিছু ঘুরে। 1 বছর পর থেকে ভাইয়া মেয়েটার সাথে টুকিটাকি কথা বলা শুরু করে, যা এক পর্যায়ে সম্পর্কের দিকে এগোয়। ভাইয়ার টেস্ট পরীক্ষার আগে আগে মেয়েটা হঠাৎ ভাইয়াকে প্রপোজ করে বসে। যেহেতু মেয়েটার সাথে ভাইয়ার ভালো সম্পর্ক ছিল, তাই ভাইয়াও রাজি হয়ে গিয়েছিল। পরীক্ষার ব্যস্ততায় প্রায় 1 মাস কেটে যায়। এরপর ভাইয়ার এক ফ্রেন্ড ভাইয়াকে মেয়েটার ব্যাপারে কিছু তথ্য দেয়। ভাইয়া প্রথমে একদমই বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়ার বন্ধুর বলা প্রতিটি কথাই সত্য ছিল। তারপর থেকেই ভাইয়ার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। একের পর এক অসুস্থতা লেগেই ছিল। প্রায় 6 মাস ভাইয়া দুনিয়ার কোনো খবর বলতে পারেনি, ইয়ার লস গেছে। তারপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়েছে। পড়াশোনায় ইরেগুলার হওয়ার পর থেকে আব্বুর সাথে ভাইয়ার সম্পর্কের বিশাল ফাটল ধরেছে। বড় আব্বুও তেমন কথা বলতো না। শরীর সুস্থ হলেও ভাইয়ার মন তখনও অসুস্থই ছিল। তারপর থেকে আবির ভাই আর ভাইয়ার সম্পর্ক গভীর হতে শুরু করলো। ভাইয়ার সব আবদারের মাধ্যম হয়ে ওঠে আবির ভাই। ভাইয়ার মনের অবস্থা ঠিক রাখতে আবির ভাই ভাইয়াকে সব বিষয় সাপোর্ট করতে শুরু করে। ভাইয়া হুট করে সিদ্ধান্ত নেয় যে সে রাজনীতি করবে। আম্মুদের বলেছে, কিন্তু আম্মুরা কেউ রাজি না।
আব্বুরা তো আরোই রাজি না। শুনেছিলাম আবির ভাইও রাজি ছিল না, কিন্তু ভাইয়ার খুশির জন্য বাধ্য হয়ে ভাইয়াকে সাপোর্ট করেছে, আর এখন পর্যন্ত প্রতিনিয়ত করেই চলেছে। এসব ঘটনা দেখতে দেখতে তানভীর ভাইয়ার প্রতি আমার চিন্তাধারা বদলাতে শুরু করে, সেই সাথে আবির ভাইয়ের প্রতিও। আমার ভাইয়ের যখন মানসিক সাপোর্ট দরকার ছিল, তখন আবির ভাই সেই সাপোর্টটা দিয়েছিল। তাই আমিও ধীরে ধীরে আবির ভাইয়ের প্রতি মনের ভেতর পুষে রাখা আক্রোশ ভুলতে শুরু করি, কিন্তু কখনো আবির ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি। বন্যা ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাদিয়া প্রশ্ন করল, মেয়েটা কি করেছিল? আমি বিস্তারিত জানি না, তবে শুনেছি মেয়েটা তার গ্রামের স্কুলে পড়াশোনা করাকালীন স্থানীয় এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, যা মোটামুটি 4-5 বছরের। তারপর এখানে এসে ভর্তি হয়। তখন ভাইয়াকে দেখেছে, মোটামুটি পরিচিত আর ছেলে এলাকার। তাছাড়া এখন ভাইয়া দেখতে শুনতে অনেক কিউট ছিল। সব মিলিয়ে ওই মেয়ে ভাইয়াকে পছন্দ করে ফেলে। আগের প্রেমিক এসব জানার পর তাদের মধ্যে কি ঝামেলা শুরু হয়। এরপর মেয়েটা জেদ করে ভাইয়ার সাথে সম্পর্কে জড়ায়। ওই ছেলেও কম ছিল না। যখন নিজে মেয়ের সাথে পারছিল না, তখন মেয়ের বাড়িতে জানিয়ে দেয়। মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলায় আমার ভাই ফেঁসে গেছিল। কথা নাই বার্তা নাই, মেয়ের বাবা একদিন আমাদের বাসায় এসে যা তা বলেছে, যা আব্বু আর বড় আব্বু সহ্য করতে পারেনি। সেই থেকে আমাদের বাসার মূল ঝামেলা শুরু হয়েছিল। মিষ্টি চাপা স্বরে বলল, তোর ভাই এখন ঠিক আছে তো? মেঘ মৃদু হেসে বলল, এখন ভাইয়া একদম ঠিক আছে। জানি না ভাইয়ার মনের অবস্থা কি, কখনো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইনি আমি। ভাইয়া সুস্থ হওয়ার পর থেকে আম্মুরা বা আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। সেই ঘটনার পর থেকে ভাইয়ার মুখে কোনো মেয়ের কথা ভুলেও শুনিনি, কখনো কারোর সাথে তেমন কথা বলতেও দেখিনি। মেঘ একটু থেমে আবারও বলল, সরি বন্যা, তোর সাথে খুব ভালো সম্পর্কের জন্যই আমি তোকে ভাবি হিসেবে চাইছি, আর কিছুই না। আমি চাই না আমার পাগলামির জন্য তুই আমার ভাইকে ভুল বুঝিস। ভাইয়া যেহেতু আমার, আর তুইও আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কাউকেই কষ্ট দিতে পারবো না। আমি চাই আমার ভাইয়ের জীবনে এমন কেউ আসুক যে আমার ভাইয়ের অতীত জেনে তাকে ভালোবাসবে। মিথ্যা মায়াই নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে জড়াবে, যেখানে কোনো মিথ্যার দেওয়াল থাকবে না, নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার চেষ্টাও থাকবে না। আমার ভাই ছন্নছাড়া, নির্লিপ্ত কিংবা রাগী, সবকিছু জেনে শুনে যে আমার ভাইকে ভালোবাসবে, আমি সারা জীবন তাকে আগলে রাখবো। হঠাৎ পেছন থেকে তানভীর ডাকলো, বনু, বাসায় যাবি না? মেঘ চোখ মুছে ঘাড় ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, আসছি। মেঘ বসা থেকে উঠতে উঠতে শীতল কণ্ঠে বলল, সরি বন্যা, প্লিজ কিছু মনে করিস না। বন্যা কিছু বলার আগেই মেঘ চলে গেছে। বন্যা তাকাতেই তানভীরের চোখে চোখ পড়ল। তানভীর বন্যাকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যাও। বন্যা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মেহনাজ বলে উঠল, আপনারা যান, আমি এক্ষুনি রিক্সা ঠিক করে দিচ্ছি। তানভীর এক পলক ওদের দেখল। মেঘ ততক্ষণে তানভীরের কাছাকাছি চলে এসেছে। মেঘের চোখ এখনো ছলছল করছে। পশ্চিমা আকাশে হেলে পড়া সূর্যের রক্তিম আলোতে মেঘের অশ্রুসিক্ত চোখ চিকচিক করছে। তানভীর তপ্ত স্বরে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? মেঘ অবিলম্বে চোখ মুছে ভেজা কণ্ঠে বলল, চলো যাই। তানভীর আবারও প্রশ্ন করল, এতক্ষণ যাবৎ এখানেই বসে আছিস, খাসনি কিছু? মেঘের তড়িৎ জবাব, না। মেঘের হঠাৎ মাথায় আসছে আবির ভাই নতুন গাড়ি কিনেছে। মেহনাজরা যেহেতু তাকে আবির ভাইয়ের বউ ভাবে, তাই ভাবি হিসেবে মেঘের ওদেরকে ট্রিট দেওয়াই উচিত। মেঘ থমকে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আমি আগামীকাল তোদের ট্রিট দিব, চলে আসিস। তারপর তানভীরের সাথে চলে গেছে। মেঘের মুখে হাসি আছে, তবে চোখের পাপড়িগুলো এখনো ভেজা। আবির ড্রাইভিং সিটে বসেছিল। মেঘের শুকনো মুখ আর ভেজা চোখ দেখে কপাল গোটালো। তানভীরের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, কিন্তু তানভীরও জানে না। আবির শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেউ কিছু বলেছে? মেঘ ফিক করে হেসে উল্টো প্রশ্ন করল, আমাকে কেউ কিছু বলার সাহস আছে? আবির আর তানভীর দুজনেই নিঃশব্দে হেসে গাড়ির স্টার্ট দিল।
টুকটাক খাওয়া দাওয়া করে বাসার মানুষদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান নামাজের জন্য কেবলই বাসা থেকে বের হচ্ছিলেন। নতুন গাড়ি থেকে আবিরদের নামতে দেখে ওখানেই থমকে দাঁড়ালেন। মেঘ, আবির, তানভীর তিনজনই গাড়ি থেকে নেমেছে। মোজাম্মেল খান মেঘকে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে তুমি? বন্ধুদের সাথে দেখা করতে, তারপর ভাইয়ারা নিয়ে আসছে। আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, গাড়ি কি তুমি কিনেছ নাকি অন্য কারো? আমি কিনেছি, মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন। বাড়িতে 3টা গাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিজস্ব গাড়ি কেনার কোনো মানে নেই। আবির মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে ধরে নিজের রাগ সংযত করার চেষ্টা করল। ছোট্ট করে শ্বাস ছেড়ে মাথা তুলে নিরেট কণ্ঠে বলল, চেক করে দেখবেন, অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলেছিলাম সেটা রেখে দিয়েছি, আর আমি আমার টাকা দিয়েই গাড়িটা কিনেছি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবির, তোমাকে অ্যাকাউন্টে টাকা রাখতে একবারও বলা হয়নি। তোমার অ্যাকাউন্ট, তুমি যখন খুশি টাকা তুলবে। আমি সেদিন শুধু জানতে চেয়েছিলাম। আবির মৃদু হেসে বলল, সেদিন কারণ জানতে চেয়েছেন, আজ বলেছিলেন আপনাদের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছি। 2 দিন পর আমি অন্য কিছু করলে দেখা যাবে সেখানেও আপনাদের জমানো টাকার কথাটাই উঠবে। তার থেকে ভালো আপনাদের টাকা জমা রেখে দিলাম। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন, নিজের যোগ্যতা প্রমাণ করছো? আবির মলিন হেসে বলল, হয়তো। মোজাম্মেল খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। পাশ কাটিয়ে নামাজের জন্য চলে গেছেন। আবির, তানভীর নিজেদের রুমে চলে গেছে। মেঘ আম্মু, বড় আম্মু, কাকিয়া, মিম আদিকে ডেকে এনে আবিরের গাড়ি দেখাচ্ছে। বিকেলবেলা গাড়িটা দেখে মেঘের সত্যি খুব রাগ হয়েছিল, তবে এখন আর সেই রাগটা নেই। ঈদের দিনের মতো এত সুন্দর একটা দিনেও যেখানে আব্বু আর বড় আব্বুর টাকা হিসেব চাইতে পারে, সেখানে আবির ভাইয়ের গাড়ি কিনে নিজের অবস্থান প্রমাণ করাটা দোষের কিছু না। আবিরের জন্য এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। মেঘ রুমে এসে চোখ বন্ধ করল। অমনি আবিরের কণ্ঠস্বর মেঘের কানে বাজছে। আবিরের গায়ের গন্ধ অনুভব করে আচমকা চোখ মেলল মেঘ। মস্তিষ্কে সর্বক্ষণ এক আবির ভাই তোলপাড় চালাচ্ছে। শয়নে স্বপনে শুধু আবির ভাইয়ের সত্তাকেই উপলব্ধি করে। পরদিন ভার্সিটিতে যেতেই বন্যার সাথে দেখা। বন্যা মেঘের জন্যই বাহিরে অপেক্ষা করছিল। মেঘকে দেখেই ঠোঁটে হাসি রেখে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল, কি? আগে ক্লাস শেষ করে পরে বলবো। আচ্ছা। বন্যা আর মেঘ ক্লাসে ঢুকতেই পেছন দিক থেকে মিহনাজ আর তামিমরা চেঁচিয়ে উঠল, হাই ভাবিরা। আশেপাশের কয়েকজন জিজ্ঞেস করলো, ভাবিরা আবার কে? তামিম গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, রমণী তোমার হলে প্রেমিকা আর অন্যের হলে ভাবি, বুঝছো? প্রেমিকা হওয়ার বদলে ভাবি হওয়ার ফিলিংসটা জোশ। আশেপাশের ছেলেগুলো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। মেঘ আর বন্যার আগে কটমট করে তাকাতেই ছেলেগুলো হাসি থামিয়ে দিয়েছে। ক্লাস করে বের হতেই বন্যা বলল, জানিস আপু সরকারি জব হয়েছে। সত্যি? হ্যাঁ, তোকে রাতে কল দিয়েছিলাম, কিন্তু তুই রাগ করে কলই ধরিসনি। মেঘ মৃদু হেসে বলল, না রাগ করিনি, আসলে ভুল আমারই। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, হয়েছে, এখন আর মন খারাপ করে বসে থাকতে হবে না। আমি তোকে না বুঝলে আর কে বুঝবে শুনি? মেহনাজরাও বেরিয়ে আসছে। মিষ্টি হেসে বলল, মেঘ, কাল তুই চলে যাওয়ার পর আমরা সবগুলো মিলে তোর পক্ষ থেকে আরো 30 মিনিট লেকচার দিয়েছি। তুই আর মন খারাপ করিস না। এখন বল, কে ট্রিট দিবি? বন্যা আর মেঘ দুজনেই একসঙ্গে বলল, আমি। মেঘ বলছে সে দিবে, বন্যা বলছে বন্যা দিবে। হঠাৎ মেহনাজ আর তামিম বলে উঠল, ভাবি, আমরা কিন্তু দুজনের ট্রিটই খেতে পারবো, তবুও আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না প্লিজ। মেঘ আর বন্যা ওদের সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু আবির তানভীরকে বলা হয়নি। বন্যা বারবার বলছে, ওনারা আমাকে অনেকবার ট্রিট দিয়েছে, আমারও ট্রিট দেওয়া উচিত। মেঘ কিছুই বলছে না, কারণ গতকালের বলা কথাগুলো এখনো ভুলতে পারেনি মেঘ। এই অবস্থায় বন্যা আর তানভীরকে একসাথে দেখলে মেঘের আবারও ভাবি ডাকার স্বাদ জাগবে। বন্যা খানিক থেমে জিজ্ঞেস করলো,
মেঘ, তোর কি মন খারাপ? মেঘ মলিন হেসে বলল, কই না তো। এমন সময় আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে খুব ধীরে সুস্থে ফিসফিস করে কথা বলছে। মিষ্টি সবার উদ্দেশ্যে বিড়বিড় করে বলল, মন খারাপ হওয়ার আগেই যদি প্রিয় মানুষের কল চলে আসে, তখন মন খারাপ হওয়ার সুযোগই থাকে না। বন্যা, সময় আছে, ভেবে দেখ। আবির ভাইয়া যেমন মেঘের প্রতি কেয়ার করে, তানভীর ভাইয়াও কিন্তু তেমন কেয়ারই করবে। যতই হোক, দুজনের গায়ের রক্ত তো এক। বন্যা কপাল গুটিয়ে তাকালো, আর কিছুই বলল না। মেঘ খাওয়া দাওয়া করে বাসায় চলে আসছে। গতকাল ইকবাল খান বাসায় ছিল না, আজ বিকেলেই ফিরেছে। আবিরের গাড়ি দেখে উনি রীতিমতো আশ্চর্য হয়েছেন। সেই থেকে আবিরের বাড়ি ফেরার অপেক্ষা করছেন। আবির বাসায় ফেরার 20 মিনিট পর ইকবাল খান আবিরের রুমে গেলেন। কাকামণিকে দেখেই আবির শোয়া থেকে উঠে বসল। ইকবাল খান ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, ফ্রি আছিস? হ্যাঁ, কেন? চাঁদে চল, কথা আছে। কি হয়েছে কাকামণি? চল আগে। আবিরকে নিয়ে ছাদে চলে আসছেন। ছাদের মাঝ বরাবর বসে ইকবাল খান ধীর কণ্ঠে জানতে চাইলেন, তুই যা করছিস তা কি বুঝে শুনে করছিস? আবির কপাল গুটিয়ে শুধালো, মানে? তোকে গাড়ি কেনার জন্য নিষেধ করেছিলাম আমি। বারবার বলেছি আমার গাড়িটাই তোর, তার উপরে তুই গাড়ি কিনলি কেন? আমার কারো কথা শুনতে ভালো লাগে না। তুই যে ধ্বংসলীলায় মেতেছিস এর ফলাফল খুব ভয়ানক হবে। আবির নিশ্চুপ, মাথা নিচু করে বসে আছে। ইকবাল খান ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুই কি জেনে বুঝে মেঘকে ভালোবেসেছিস? ইকবাল খানের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির। কাকামণি মেঘের কথা কিভাবে জানতে পারলো? আবির আনমনে বলল, যখন ভালোবেসেছি তখন বাসার সিচুয়েশন জানা বা বোঝার বয়স আমার ছিল না। ইকবাল খান মেকি স্বরে বললেন, এখন তো বুঝতেছিস, ছেড়ে দিতে পারবি? আবির গর্জে উঠে বলল, না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি তো দিব্যি বেঁচে আছি, আর ভালোও আছি। আবির নিরেট কণ্ঠে বলল, আমি তোমার মতো শক্ত খুলেকে নিজেকে আবদ্ধ করে সারা জীবন কাটাতে পারবো না কাকামণি। বাসার পরিস্থিতি বোঝার পর থেকে এখন পর্যন্ত নিজের অনুভূতিগুলো বন্দি করে রাখতে রাখতে আর পারছি না। তবুও মনের কোণে ক্ষীণ আলো জ্বলছে। মনে হচ্ছে হয়তো সবকিছু ঠিক করতে পারবো। যদি ঠিক না হয় তখন? আবির মৃদু হেসে বলল, যা কিছু হতে পারে। ইকবাল খান শান্ত স্বরে বললেন, তোদের অপ্রকাশিত আবেগগুলো দেখে মাঝে মধ্যে আমারই ভয় হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। আমার হাতে ক্ষমতা থাকলে আমি ধুমধাম করে তোদের বিয়ে দিতাম। আবির মুচকি হেসে বলল, কখনো প্রয়োজন হলে পাশে থেকো প্লিজ। ইকবাল খান শক্ত কণ্ঠে বললেন, ইনশাল্লাহ, আমি সব সময় তোর পাশে আছি। আর পাশে আছি বলেই তোকে গাড়ি কিনতে নিষেধ করেছিলাম। টাকা খরচ করতে বারবার নিষেধ করি। কখন কোন পরিস্থিতি সামনে আসে বলা যায় না। সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আবির আর ইকবাল খান বেশ কিছুক্ষণ ছাদে কথা বলল। আবির হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা কাকামণি, আমি মেঘকে পছন্দ করি এটা তুমি কিভাবে জানো? ইকবাল খান শান্ত স্বরে বললেন, আমি আরো 6 মাস আগে থেকেই তোদের খেয়াল করছি। প্রথম প্রথম এতটা বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি। শোন, বাসায় একটু সাবধানে থাকিস। আচ্ছা। আবির নিজের রুমে চলে গেছে। দেখতে দেখতে আরো 15 দিন কেটে গেছে। এর মধ্যে বন্যা একদিন মিম, মেঘ, আদি, তানভীর, আবির সবাইকে ট্রিট দিয়েছে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে না খেয়েই তানভীর বেরিয়ে গেছে। আবিরও তাড়াহুড়ো করে নাস্তা করে বেরিয়েছে। আবির আজ আব্বুর অফিসে যায়নি, সরাসরি নিজের অফিসে চলে এসেছে। দুপুরের দিকে আবির ল্যাপটপের কাজ শেষ করে চেয়ারে হেলান দিয়ে সবেমাত্র চোখ বন্ধ করেছে। এমন সময় কাকিয়ার নাম্বার থেকে কল আসে। আবির কপাল গুটিয়ে তাকালো। সচরাচর কাকিয়া আবিরকে কল দেয় না বললেই চলে। আবির কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ কাকিয়া বলো। ভাইয়া, আমি মিম। মিমের গলা কাঁপছে, ফিসফিস করে কথা বলছে। আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, বাসায় কোনো সমস্যা? মিম কাপা কাপা গলায় বলল, আপুকে দেখতে আসা মানুষগুলোকে আগের বার আপনারা বাসায় আসতে দেননি, এটা চাচ্চু বুঝে গেছেন।
তাই আপনাদের না জানিয়ে আজ আরেকটা ফ্যামিলিকে বাসায় আসতে বলেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। প্লিজ ভাইয়া, আপনি কিছু করুন। মিমের মুখে অকল্পনীয় কথাটা শুনতেই আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। অকস্মাৎ মেরুদণ্ড সোজা হয়ে গেছে, নিঃশ্বাস আটকে আছে গলায়, শ্বাসনালীতে তুফান। মুহূর্তের মধ্যে চোখের শিরা উপশিরা রক্তাভ বর্ণ ধারণ করেছে, বক্ষস্পন্দন বেড়ে আকাশ ছোঁয়ার পথে। আবির নিজের সর্বোচ্চ অনুবলে মেঘকে যতই আগলে রাখতে চাইছে, প্রতিনিয়ত ততই বিপাকে পড়ে যাচ্ছে। মেঘের মুখে নিরন্তর হাসি ফোটাতে আবির নিজের সাথে একের পর এক নিগুড় বিগ্রহ করে চলেছে, তারপরও কোনো কিনারা পাচ্ছে না। কণ্ঠস্বরে তেজ ঢেলে আবির শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ কোথায়? আম্মুরা সবাই আপুর রুমে বসে আছে আর আপুকে সাজুগুজু করতে বলছে, কিন্তু আপু চুপচাপ বসে আছে। আবির চোখ বন্ধ করে শ্বাস টেনে পরপর সর্বশক্তি দিয়ে নিঃশ্বাস ছেড়ে নিজেকে নিরুদ্ধ করার চেষ্টা করল। অতঃপর নিরেট কণ্ঠে বলল, ওকে বলিস সাজুগুজু করতে হবে না, আর দেখিস ওই দিনের মতো কান্নাকাটি যেন না করে, আমি দেখছি। মিম আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি বাসায় আসলে সমস্যা হবে। আবির অদম্য কণ্ঠে বলল, বাসায় আসবো না। শোন, তোর দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব তুই ছেলের বাবার নামটা জেনে আমায় কোনোভাবে টেক্সট করে জানাবি। মিম শীতল কণ্ঠে বলল, আচ্ছা। আবির কল কেটে দিয়েছে। মিমের সাথে আবির শান্ত স্বরে কথা বলেছে ঠিকই, কিন্তু আবিরের ভেতর রাগটা আর দুশ্চিন্তায় ফেটে যাচ্ছে। মেঘ বাসায় অল্প সাজুগুজু করলেই আবিরের কলিজায় আঘাত লাগে। নিজের দৃষ্টি সামনে একের পর এক দোয়া পড়তে থাকে, যাতে মেঘের ওপর শয়তানের কুনজর না পড়ে। সেখানে কোথাকার কোন পরিবার মেঘকে দেখতে আসবে, এটা আবির বেঁচে থাকতে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তানভীরকে কল দিতে দিতে আবির দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছে। রাকিব রাসেল কারো সাথেই দেখা হয়নি। এদিকে মেঘ বিছানায় হেলান দিয়ে বসে, আশেপাশে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই মেঘকে বোঝাচ্ছে, রেডি হতে বলছে। মেঘের সেসবে মনোযোগ নেই। আজ মেঘের চোখে এক ফোঁটা পানিও নেই। সেদিন প্রথমবারের মতো কেউ বা কারা দেখতে আসবে কথাটা শুনে মেঘ নিজেকে শান্ত রাখতে পারেনি। তার উপর আবিরের উদাসীনতা মেঘকে আরো বেশি কাঁদিয়েছিল। কিন্তু রাতের বেলা আবিরের কথা শুনে মেঘ সবটাই বুঝেছিল, আর নিজেই নিজেকে বকেও ছিল। তাই আজ মেঘের মনে আতঙ্কের রেশ মাত্র নেই। দিব্যি বিছানায় হেলান দিয়ে বসে আঙ্গুর খাচ্ছে। হালিমা খান চাপা স্বরে বললেন, এই মেঘ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? উঠে রেডি হ, ওনারা যখন তখন চলে আসবেন, তখন তোর আব্বু রাগারাগি করবে। মেঘ স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মু, আমি শান্তি করে খাচ্ছি, এটা কি তোমার সহ্য হচ্ছে না? আজব, সহ্য হবে না কেন? তুই রেডি হসনি শুনে তোর আব্বু যে চিল্লাচিল্লি করবে, তখন আমি কি করব? ওনারা চলে গেলে না হয় আবার খাইস। আকলিমা খান শান্ত স্বরে বললেন, তোমার আব্বু আর বড় আব্বুকে তো চিনোই, তোমার কাজ সময় না হলে মেজাজ গরম হয়ে যায়। এমন সময় মিম রুমে আসছে। নিচে আব্বু চাচুর কথোপকথনে ছেলে আর তার বাবার নাম শুনে আম্বুর নাম্বার থেকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়ে অতঃপর উপরে আসছে। আলী আহমেদ খান বাসায় নেই। ইকবাল খানকে আকলিমা খান জানানোর পরপরই তিনি বাসায় চলে আসছে। মোজাম্মেল খানকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, অথচ মোজাম্মেল খান কিছু বুঝতেই চাইছেন না। আবিরকে কল দিয়ে বললে আবির উল্টাপাল্টা কিছু করে ফেলবে, এই ভয় ইকবাল খান নিজেই বোঝানোর চেষ্টা করছেন। মিম মেঘের রুমে ঢুকতেই মেঘ খাওয়া বন্ধ করে চোখ তুলে তাকালো। সহসা মিম চোখের ইশারায় আবিরকে জানানোর কথাটা বুঝিয়ে দিয়েছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আম্মুদের দিকে এক পলক তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তোমরা থামো, আগে ওনারা আসুক, তারপর আমি সাজবো। মালিহা খান শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘের এক কথা, দেখতে আসলে তবেই সে সাজবে। এমনকি তাদের দেখানোর জন্য মেঘ সবকিছু রেডিও করে রেখেছে। ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু বাসায় মেহমান আসছে না। মালিহা খান আর আকলিমা খান মেঘের রুমে বসে আছেন, তবে সেদিকে মিম মেঘের কোনো মনোযোগ নেই। মিম মেঘের উপর হেলান দিয়ে শুয়ে তার স্কুলের গল্প করছে, আর মেঘ মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গল্প শুনছে। মোজাম্মেল খান আর ইকবাল খান অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কেউই আসছে না। প্রথমে ভেবেছিলেন হয়তো জ্যামে আটকে আছে, এজন্য কল দেননি, কিন্তু অপেক্ষা করতে করতে এক প্রকার বিরক্ত হয়ে কল দিলেন সেই লোকের নাম্বারে। প্রথমবারেই কল রিসিভ হলো।
মোজাম্মেল খান তপ্তস্বরে জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় আছেন? লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি অফিসে আছি। মোজাম্মেল খান বিরক্তি ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাদের বাসায় আসার কথা কি ভুলে গেছেন? অতঃপর লোকটা ঢোক গিলে কিছুক্ষণ থেমে অতঃপর বললেন, না ভাই, ভুলি নাই, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? লোকটা আরো কিছুক্ষণ চুপ করে রইল। মোজাম্মেল খান এবার হালকা রাগী স্বরে বললেন, কি হলো? আসলে ভাই, কিভাবে বলবো, আমার ছেলে অন্য এক মেয়েকে পছন্দ করে, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না বলছে, তাই শুধু শুধু। মোজাম্মেল খান রাগে কটমট করে বললেন, আপনার ছেলে অন্য কাউকে পছন্দ করে কিনা সে কথা কি আমাকে আগে জানানো উচিত ছিল না? আর সেদিন আপনার ছেলে তো সামনেই ছিল, আপনারা আগ্রহ না দেখালে আমি তো আপনাদের কখনোই জোর কাটতাম না। লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমাদের মাফ করে দিবেন ভাই, আর পারলে দোয়া করবেন। মোজাম্মেল খান রাগে কল কেটে দিয়েছেন। নিজে দায়িত্ব নিয়ে বাসায় এত এত আয়োজন করিয়েছেন, সেখানে তারা আসবে না এটা তিনি মানতেই পারছেন না। আগেরবার তানভীররা কিছু একটা করেছিল ভেবে এবার আবির তানভীরকে কিছু জানায়নি, অথচ এবারও একই সমস্যা। মোজাম্মেল খান মনে মনে ভাবছেন, ছেলের যদি অন্য কোথাও পছন্দই থাকতো তাহলে সেদিন আমার মেয়ের ব্যাপারে এত আগ্রহ দেখিয়েছিল কেন? আমার মেয়েকে দেখার জন্য এত উতলা হয়ে গেছিল কেন? ইকবাল খান মিটিমিটি হেসে বললেন, থাক ভাইয়া, মন খারাপ করো না। মোজাম্মেল খান ভেতরে ভেতরে রাগে ফুঁসছেন, চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইকবাল খান উপরে গিয়ে মেঘের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা যে যার রুমে যাও, ওনারা আসবেন না। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আসবেন না কেন? ছেলের অন্য কাউকে পছন্দ। মেঘ ফিক করে হেসে ফেলল। মেঘের দেখা দেখি মিমো হাসছে। মালিহা খান রাগী স্বরে বললেন, এই মেঘ, হাসছিস কেন? আবারও বললেন, তোর আব্বু কোথায় কি ছেলে দেখে বলতো? আগের বার কি সব অজুহাত দেখালো, এবার বলে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। সকালেও তো শুনলাম ছেলে তোকে দেখার জন্য খুব আগ্রহী, এখন এসবের মানে কি? মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে আওড়ালো, শাশুড়ি আম্মু, ওই ছেলের আমাকে দেখার আগ্রহ থাকলে কি হবে? তোমার ছেলের তো বিন্দু মাত্র আগ্রহ নেই। তোমার ছেলে সবার সামনে যতই স্বাভাবিক থাকুক না কেন, আড়ালে ঠিকই আমাকে নিয়ে ভাবে। আর আমি শিওর ওই ছেলের গার্লফ্রেন্ড আজই আবিষ্কৃত হয়েছে, আর সেটা তোমার ছেলেই করেছে। মালিহা খান শীতল কণ্ঠে বললেন, কে রে, কি ভাবছিস? ওনারা আসেনি বলে মন খারাপ করছিস? মেয়ে সশব্দ হেসে বলল, না গো, আমি ভাবছি তোমরা কত কষ্ট করে সারাদিন রান্না করলে, এই খাবারগুলো কিভাবে খেয়ে শেষ করব। মালিহা খান আর আকলিমা খান ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। ইকবাল খান নিঃশব্দে হেসে রুম থেকে বেরিয়ে গেছেন। মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, আমার ফোনটা দে তো, ভাইয়া আর আবির ভাইয়াকে কল দিয়ে আসতে বলি, একসাথে খাবো। মিম ড্রেসিং টেবিলের সামনে থেকে ফোন এনে মেঘকে দিল। মেঘ তানভীর আর আবির দুজনকেই কল দিয়েছে, তবে ছেলের ব্যাপারে কিছু বলেনি, শুধু খাবার খেতে দাওয়াত দিয়েছে। মেঘের ফাজলামো দেখে মালিহা খান আর আকলিমা খান দুজনেই চুপচাপ বেরিয়ে গেছেন। ওনারা চলে যেতেই মেঘ আর মিম নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিয়েছে। সন্ধ্যের আগে আগে আবির বাসায় আসছে। পরনে ছাই রঙের শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা, বুকের উপরের বোতামটা খোলা, চুলগুলো অগোছালো। শ্যামবর্ণের চেহারা ঘামে চিকচিক করছে। এক হাত পকেটে, অন্য হাত স্বাভাবিক রেখে বাসার ভেতর ঢুকছে। সোফায় মোজাম্মেল খান বসে আছেন, ওনার পাশেই হালিমা খান দাঁড়িয়ে আছেন। মোজাম্মেল খান অতর্কিতে নিজের মনের ভেতরের ক্ষোভ প্রকাশ করছেন, আর হালিমা খান চুপচাপ দাঁড়িয়ে সেসব শুনছেন। মালিহা খানরা যে যার রুমে। ইকবাল খান আজ একটা কাজে বেরিয়েছেন। আবেগ স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেল। এক পলক মামনির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, মামনি, এক কাপ কফি করে দিবা প্লিজ? হালিমা খান আবিরকে খানিক দেখে সঙ্গে সঙ্গে বললেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি কফি বানিয়ে পাঠাচ্ছি। পাঠাতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। আবির সচরাচর নিজের কফি নিজেই করে। সকালে মাঝে মধ্যে মালিহা খান নয়তো হালিমা খান করে দেন। আজ মূলত মোজাম্মেল খানের জন্যই অসময় মামুনির কাছে কফি চাইছে আবির, যাতে মোজাম্মেল খানের চিল্লাচিল্লিটা কমে। আবির দুইটা সিঁড়ি উঠতেই মোজাম্মেল খান আর চোখে আবিরকে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে? আবির স্বাভাবিক কণ্ঠেই বলল,
অফিসে। কেন? তানভীর কোথায়? আবিরের ভাবলিসীন জবাব, আমি কি জানি। মোজাম্মেল খান সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছেন। আবির মৃদু হেসে বলল, আমি কি যাব চাচ্চু? যাও। হালিমা খান কফি করতে রান্নাঘরে চলে গেছেন। মোজাম্মেল খান সোফায় বসে চোখ বন্ধ করে আছেন। আবিরের কথাবার্তা খুব স্বাভাবিক, সন্দেহজনক কিছুই চোখে পড়েনি। তানভীর জানলে এতক্ষণে সে অবশ্যই রিয়াক্ট করত, অথচ তানভীরও এখন পর্যন্ত ক্লান্ত। সারাদিন বাসায় ফেরেনি, বাসার কারোর সাথে ফোনে কথা বলতেও তিনি দেখেনি। তার মানে তানভীরও কিছু জানে না। মোজাম্মেল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, তানভীর আবির কিছু না জানলে এমনটা হলো কিভাবে? তাহলে কি সত্যি ওই ছেলের অন্য জায়গায় পছন্দ আছে? আবির কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে শার্ট পাল্টিয়ে টি শার্ট আর ট্রাউজার পরে নিচে আসছে। মোজাম্মেল খান তখনও সোফায় বসা, তাই আবির সোফায় না বসে সরাসরি রান্নাঘরে চলে গেছে। কফির কাপ নিতে নিতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নাকি? হালিমা খান তপ্তস্বরে বললেন, না, তেমন কিছু না। মোজাম্মেল খানের কড়া নিষেধ আবির কিংবা তানভীরের সামনে মেঘের বিয়ে সম্পর্কিত কোনো আলোচনা যেন না হয়। আবির সবটাই জানে, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আবির মোজাম্মেল খানকে খানিকক্ষণ পরখ করে শক্ত কণ্ঠে বলল, চাচুকে অতিরিক্ত টেনশন করতে বারণ করো। মেয়ের বিয়েই হলো না, এখনই চুল পাকিয়ে ফেলতেছেন, লোকে কি বলবে? আবিরের দুষ্টামি বুঝতে পেরে হালিমা খান মৃদু হেসে বললেন, আমাকে বলছিস কেন, তুই গিয়ে বল। আবির হাতে কফির কাপ নিয়ে এগিয়ে যেতে যেতে ডাকলো, চাচ্চু। মোজাম্মেল খান আবিরের দিকে সরাসরি তাকিয়ে আস্তে করে বললেন, বলো। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মামনি বলতেছে আপনার চুল নাকি পেকে যাচ্ছে, আপনাকে এখন আর আগের মতো ভালো লাগে না। মোজাম্মেল খান অনচ্ছ হেসে বললেন, তাই নাকি? এর মধ্যে হালিমা খান রান্নাঘর থেকে তেড়ে এসে আবিরের হাতে আস্তে করে থাপ্পড় দিয়ে বললেন, এই ফাজিল, আমি কখন এই কথা বললাম? আবির অনিশ্চয়তার স্বরে জবাব দিল, তুমি মনে মনে ভাবছিলে, ওইটাই চাচুকে জানালাম। হালিমা খান রাগি রাগি মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। মোজাম্মেল খান আবির আর হালিমা খান দুজনকেই কিছুক্ষণ দেখে গুরুভার কণ্ঠে বলল, তাহলে আমার এখন কি করতে হবে? আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, সবসময় হাসি খুশি থাকবেন, সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন, নিজেকে সময় দিবেন, সাথে মামনিকেও। বাকিটা মামনি বলবে, আমি এখন পালাই। আবির টেবিলের ওপর কাপ রেখে সিঁড়ি দিয়ে ছুটছে। মোজাম্মেল খান ঠোঁটে অস্পৃশ্য হাসি রেখেই হালিমা খানের দিকে তাকালেন। আবিরের অকপটে বলা কথাগুলো হালিমা খানের মনের অন্তরালে লুকোনো অব্যক্ত অনুভূতি। হালিমা খান স্বচ্ছ দৃষ্টিতে আবিরের দৌড় দেখছেন। 2-3টে সিঁড়ি ফাঁক দিয়ে দিয়ে দ্রুত ছুটছে ছেলেটা। ওর উপরে ওঠার তারা দেখে মনে হচ্ছে সবেমাত্র কাউকে আহত কিংবা নিহত করে আসছে। আশেপাশের মসজিদে মাগরিবের আজান পড়ছে। মোজাম্মেল খান বসা থেকে উঠে উচ্চস্বরে ডাকলো, আবির, নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল, টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান অজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবিরও অজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসায় আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তানভীর কি নামাজ পড়ে? ফজরে না হয় উঠতে পারে না, বাকি ওয়াক্ত কি পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাহিরে ঠিকমতো নামাজ পড়ে কিনা জানি না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সেই ভাবনা এসেছে তানভীর, তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানভীরকে নামাজে নিয়মিত করার ঔষধ আমার জানা আছে, খুব শীঘ্রই ঔষধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানভীরও আমাদের সাথেই নামাজে যাবে, দেখো যদি উঠাতে পারো। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফরজের নামাজ পড়ে একেবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজন। ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে এসেছে।
তানভীরও বাসায় ফিরেছে। 4 ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত, তবে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভ্রু কুঁচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলেও আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান, পেছনে আবির, তানভীর, ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে এই প্রথম বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে, তবু এমন একটা দিনে। আবিররা আসতেই মেঘ ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে দেখে নিল। আবিরের মাথায় টুপি। আবির সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে, তা দেখে মেঘের হৃদয়ের ধুকপুকানি তীব্র হতে শুরু করেছে। মালিহা খান খেতে ডাকছেন, তাই আলী আহমেদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসছে। তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ বলো রাকিব ভাইয়া। আবির কোথায় রে? আছে পাশেই, খেতে বসছে। আবির বিকেলে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে, সবকিছু ঠিক আছে? হ্যাঁ একদম। ভাইয়ার ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারোর মুখে প্রয়োজনের বাইরে কোনো কথা নেই। তানভীর একটু পর পর আবিরকে ইশারায় এটা সেটা বোঝাচ্ছে, আবার প্রশ্নও করছে, তবে মোজাম্মেল খান তাকালেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে, যদিও আবির যেতে চাইছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করেই নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহের সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসেই চুপচাপ বসে পড়েছে। মালিহা খান জোর করে একটু বেশিই খাইয়েছেন, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির বাইক নিয়েও আসেনি, তানভীরের বাইকে এসেছে। রাকিব আবিরকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজও ওকে আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল, কি? তারপর? এর মধ্যে তানভীর বাইক পার্ক করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর ডান পা তুলে ডান হাতের 3 আঙ্গুল ভাঁজ করে বাকি 2 আঙ্গুল রাকিবের কপালের কিছুটা উপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, হরামের বাচ্চা, বিয়ে করার খুব শখ তোর তাই না? তাও আবার আমার স্প্যারোকে। বিয়ে তো বহুদূর, তুই আমার মেঘকে কল্পনাতেও দেখতে পারবি না। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আটকে উঠেছেন। আশেপাশের কয়েকজন বিস্মিত সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগেই তানভীর বাজখাই কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইওর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে তাকিয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সেসব দেখছে। অকস্মাৎ রাকিব হাসতে শুরু করলো। তানভীর তখনও রাগে লুক করেই চেয়ে আছে। আবির গুরুভার কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে আসছিস তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসলো। শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল, ইস, আমাকে থামালে কেন? রাকিব তখনও হেসেই চলেছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নাই। তানভীর অকস্মাৎ পেছনে ফিরে তাকালো। প্রায় 15 থেকে 20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, হে ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানভীর ভ্রু কুঁচকে উষ্ণ স্বরে বলল, বিশ্বাস করুন আমি কিছু করিনি, দেখুন আমার হাতে কিচ্ছু নেই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদু স্বরে বললেন, আরে কোনো সমস্যা নাই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতেও বারবার তানভীরকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে।
তানভীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখে এত ভয় পাচ্ছে, ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলো, আবির কি নিজের রূপ আজ দেখেই ফেলেছে? মেহনাজদের ঘটনায় আমি কতটা কষ্টে আবিরকে আটকাইছিলাম তার উপরও পারলাম না, সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আবির কি এভাবেই হুমকি দিছিল তানভীর? তানভীর মেকি স্বরে বলল, দূর, এটা তো শুধু ট্রেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা। আমার আবার কি হবে? না কিছু না। তা এভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টার কণ্ঠে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রুকুচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস, মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়ার আগে বলতাছে মেঘকে তার কোন কাজিনের বউ করে নিয়ে যাবে। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামলে রাখিস। উল্টোপাল্টা কথা বলে তোর বউকে মেরে তোকে বিপত্নী করে ফেলবো। রাকিব মৃদু স্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো সে আমার। এদিকে আমার যে একটাও নাই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজ খবর না নিয়ে দুম করে প্রেমে পড়ে গেছে। আসছে আমার প্রেমিক পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না হয় নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার, আর ঠিকঠাক কাউকে পছন্দও করেছি। তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার চাস তাকে? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝেই আসবে। তানভীর কপাল গুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানভীর নিরেট কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমায় রাখতেই হবে। প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টার স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসল। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করেই আসছি। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই, বনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয়, সেখানে বনুর বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে হয় এসপার না হয় ওসপার হয়েই যেত। তখন ছেলের বাবা আসছে, ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরে ফেলছে। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছি। এমন সময় আব্বু কল দিয়েছে। তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাই তাই বলেছে। এই সবই। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি। আমি নিজেও জানতাম না, ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আমি ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানিক পর আবিরা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরেই মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতে জিজ্ঞেস করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান। আসেনি কেন? সঠিক জানি না, তবে বলেছেন ছেলের অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে, সামনে ঈদ আসতে চলল। এবারের ঈদে আমি কিছু করতে পারবো না, যা করার সব আবির আর তানভীর করবে। আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা, বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, বন্ধ রাখলাম, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন,
তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমেদ খান মেকি স্বরে বললেন। ঠাট্টা করবো না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসেই না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্তস্বরে বললেন। ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমেদ খান উদাসী কণ্ঠে বললেন, আচ্ছা, আসলে আমায় খবর দিস। এদিকে মেঘ একটু পর পর ব্যালকানিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎই বাইকের শব্দ শুনতেই ব্যালকানিতে ছুটল। তানফিরের পেছনে আবির বসা। আবিরকে দেখেই মেঘের মুখের হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতেই মেঘকে নজরে পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবেশিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুচকি হাসলো। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আজকের ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠেই বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে একবার তাকিয়ে তারপর চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমোতে যান। মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসছে না। আবির অকস্মাৎ ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, বাবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি? মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টামিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘন্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে, মিস ইউ, অনেকটা নিচে লেখা, হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন রাত 12টার উপরে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসে। 2 মিনিট বাদেই মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাড়তে গেল। তানাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করেছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির 2 হাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরেতে ছাদে তানারা ঘোরাফেরা করে। তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে, সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধ্রে প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্ত কি জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তানারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুটো সিঙ্গেল সোফায় বসা, কারো মুখেই কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিগুড় দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকল, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরের চিরচেনা জবাব, আবিরের মোহমায়ায় জড়ানো ডাকে মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আব্বু এমন করছেন কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটা আবির নড়ে চড়ে বসল। ধীর কণ্ঠে বলল,
জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগী স্বরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? অমনি মেঘের হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদনে মেঘের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনেই হেসে ফেলল। লজ্জায় চিবুক খানিক নামিয়ে ফেলল। বলল, আপনি আমার কাছে সাহস চাইছেন? আবির ঢোক গিলে শান্ত স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়। জানি না কখন কি হবে। যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাহনি দেখে মেঘের হৃদয়ের তোলপাড় আরো বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না। বুকটা ধড়াস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করলো। একবারের জন্য পল্লব ফেলল না। আবির দু হাতে নিজের মুখ ঢেকে বসে আছে। ভেতরে ভেতরে কাঁদছে এটা বুঝতে পেরেই মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরের কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায়, প্লিজ প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। ক্রন্দনরত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি মেঘ, আই এম রিয়েলি সরি।